লেখিকা পারমিতা দের যৌতুক। সালটা ঠিক মনে নেই, চৈত্র মাসের এক দুপুরবেলা হরিদাসী সবে পুকুর ঘাট থেকে গা ধুয়ে এসে উঠোনে দাঁড়িয়েছে। কাঠের কলসিটা দাওয়ার ওপর নামিয়ে রেখে মেয়ে বেনিকে হাঁক পেরে বলল, ও মা বেনি, কোথায় গেলি? এদিকে শুনে যা তো একটিবার। খানিক পরে একটা শ্যামলা গড়নের ছিপছিপে চেহারার মেয়ে হাসি মুখে এসে দাঁড়িয়ে বলল, এসে গেছো? হরিদাসী বলল, যা তো মা, এই কলসিটা ঘরে তুলে রাখ, আমি ততক্ষণ ভিজে কাপড়খানা ছেড়ে আসি। হরিদাসী গরিব গৃহস্থ, যা জোটে তাই মা ও মেয়ে পরম আনন্দে ভাগ করে খায়। খিদের সময় শাক আর দুটো ভাত তার কাছে অমৃত বলে মনে হয়। এমনি সেই চৈত্রের দুপুরে হরিদাসী কাপড় ছেড়ে খাওয়া দাওয়ার সেরে খুঁটিতে ঠেস দিয়ে ঢুলছে, আর মেয়ে বেনি পাশে বসে অনবরত কথা বকে চলেছে। সে একবার বলে, মা, ওই যে পুকুর পাড়ের কলা গাছটা আছে না, ওটাকে সন্ধ্যাবেলা দেখে সেদিন সতু ভূত ভেবে ভয় পেয়ে ভিড়মি খেয়েছিল জানো। আবার বলে, মা, ছোলার ডালে নারকোল দিতে আছে। আবার কখনো বলে, আচ্ছা মা, তেঁতুলের টক করবে একদিন, বেশ লাগে কিন্তু খেতে। আবার বলে, মা, আম সত্ত্বে আম লাগে কেন? আমচুর খেলে পেটে এত ব্যথা হয় কেন? বেনির অত কথার উত্তর না দিয়ে হরিদাসী ঘুম চোখে খালি হুম হুম করতে থাকে। শেষটায় যখন মেয়ের গল্পের বাহার আরো জমকালো হয়ে উঠতে থাকে, সেই সময় হরিদাসী বলে, ওমা বেনি, যা তো ঘর থেকে এক ঘটি জল নিয়ে আয়, গলাটা যে শুকিয়ে গেল। এভাবেই অলস দুপুরে গল্পের ঝুলি আপাতত বন্ধ হয়ে যায়। চৈত্রের খা খা রোদ, চারিদিকে কোনো জনমানুষ নেই। দূরে আম গাছে একটা ঘুঘু একঘেয়ে ডেকে যাচ্ছে। বাড়ির একপাশে কোথায় যেন একগুচ্ছ জংলা ফুল ফুটেছে, তারই সুবাস হাওয়ায় ভেসে ভেসে আসছে। বাড়ির এক কোণে বসে কালো কুকুরটা গরমে ধুঁকছে। বাড়ি নয়নতারা গাছটা কেমন যেন ঝিমিয়ে আছে। খিড়কি দোরের ওপাশ থেকে মাঝে মাঝে মাটির পথ দিয়ে ফেরিওয়ালার দল লাড্ডু চাই, সন্দেশ চাই, অথবা কখনো চুড়িওয়ালারা, রেশমি চুড়ি চাই, 3 পয়সায় ভালো চুড়ি পাবেন, এসব বলে হেঁকে হেঁকে যাচ্ছে। এসব খিড়কি দোরের ফাঁক দিয়ে বেনি একবার দেখতে যেতে চায়, কিন্তু মায়ের চোখ রাঙানির চোটে তার আর যাওয়া হয় না। অগত্যা সে উদাসীনভাবে গালে হাত দিয়ে বসে রইল। হরিদাসী বেশ রাগের সুরে বলল, আহা, শখ দেখো না মেয়ের। উনি এখন খিড়কি দোর খুলে ফেরিওয়ালাদের দেখবেন। এরপর যখন বলবে, নাও সন্দেশ, নাও দুগাছা চুড়ি, তখন কি বলবে শুনি? চুপ করে বসে থাক এখন, অথবা মাদুর পেতে ঘুমো। এই ভর দুপুরবেলা রাজ্য শুদ্ধ সব লোক দরজায় এঁটে ঘুমোচ্ছে, আর এর চোখে এক ফোঁটা ঘুম নেই। অগত্যা বেনি ঘর থেকে মাদুরখানা এনে রোয়াকের ওপর পেতে শুয়ে পড়ল। সত্যিই তো, তাদের অত পয়সা কোথায়? যখন স্বামী জীবিত ছিল তখনকার ব্যাপার আলাদা। স্বামী গ্রামের পাঠশালায় মাস্টারি করত, মোটামুটি চলে যেত তাদের। কিন্তু এখন ওই তো বাড়ির, ওই তো গোয়ালে দুটো শীর্ণকায় গরু, তারই দুধ বিধু গোয়ালিনী রোজ দুয়ে নিয়ে যায়, তা হাতে দিয়ে যায়, তাই এখন সহায়। আর মাঝে মধ্যে বাড়ির কচু ঘেটু টুকিটাকি তুলে বিক্রি করে যা উপার্জন হয় আর কি। কে বলবে এ বাড়িতে এককালে জাঁকজমক ছিল। এখন মেয়ে যদি লজেন্স বা সন্দেশ খেতে চায় কোনো দিন, তাও ফেরিওয়ালার কাছ থেকে কিনে দেবার সাধ্য তার নেই। মাঝে মাঝে রাগের চোটে মেয়েকে সে বলে, এত বড় মেয়ে হয়েছে, এখনো বোঝে না কি করলে একটু সাশ্রয় হয়। আর এত বড় হয়েছে, এখনো কিছু বোঝে না। এই বলে হরিদাসী ঢুলতে ঢুলতে শেষটায় মেয়ের পাশে শুয়ে পড়ে। খানিক পরে সন্ধ্যা যখন নামবে নামবে, সেই সময় হঠাৎ খিড়কি দোরে একটা করাঘাত। খিড়কি দোরের ওপার থেকে একটা গলার স্বর, ও রাঙা বউ, দরজা খোল। খুড়িমার গলার আওয়াজ না? হরিদাসী সহসা উঠে বসল। মেয়ে বেনিকে ডেকে বলল, যা যা, মাদুর গুটিয়ে ঘরে যা, ঠাকমা এসেছেন। মেয়ে বেনি আর বেশি কথা না বাড়িয়ে চলে গেল ঘরের ভেতর। হরিদাসী গলায় আঁচল টেনে সদর দোর খুলে দিল। খুড়িমাকে দেখে সে গড় হয়ে প্রণাম করে বলল, ও মা, কি সৌভাগ্য! আসুন খুড়িমা, ভেতরে আসুন। ও মা বেনি, দেখে যা কে এসেছে। বৃদ্ধা খানিক তামাশার ছলে বললেন, তাই এছি যখন, তখন এখানে কদিন থেকেই যাই, কি বলিস? হরিদাসী আহ্লাদে গদগদ সুরে বললে, তা থাকবেন বই কি, অবশ্যই থাকবেন, আপনাদেরই তো বাড়ি ঘর। বৃদ্ধা দাওয়ার ওপর বসলেন। হরিদাসী বললে, দাঁড়ান, একটা পিঁড়ি এনে দিই, আর দেখি জল বাতাসা কিছু।
বৃদ্ধা এবার খানিক রুষ্ট গলায় বললেন, তুই বস তো, কদিন পরে এলুম। কেন বাপু, আমার কি এখন জল বাতাসা না খেলে চলবে না? হরিদাসী বললে, না তা কি করে হয়, আপনি এলেন আর। বৃদ্ধা বললেন, তা তোর মেয়ে কোথায়? হরিদাসী মেয়েকে ডাকলো। বেনি গড় হয়ে প্রণাম করলে ঠাকুমাকে। বৃদ্ধা খুশি হয়ে বললেন, বেঁচে থাক মেয়ে, বেঁচে থাক। বাহ, বেশ দেখতে হয়েছে। তা হ্যাঁ বউ, মেয়ের বয়স কত হলো? হরিদাসী আমতা আমতা করে বলল, এই বৈশাখে 15তে পড়বে। বৃদ্ধা গোল গোল চোখ করে বললেন, বলিস কি, তা বিয়ে দিবি না মেয়ের? হরিদাসী উদাস কণ্ঠে বলল, টাকা নেই, পয়সা নেই, বিয়ে দেবো কেমন করে খুড়িমা? আর তাছাড়া এখন দেশে কি একটা নিয়ম হয়েছে, 15 বছরের আগে মেয়েদের বিয়ে দেওয়া বলে বারণ হয়েছে। বৃদ্ধা মাথা নাড়িয়ে বললেন, তা হবে হয়তো, তবে দেখিস গোপাল চাইলে ভালো ঘরেই তোর মেয়ের বিয়ে হবে। তবু হরিদাসী সেসব নিয়ে আর চিন্তা করে না, যা থাকে কপালে তাই হবে। মেয়ের যে বিয়ের বয়স হতে চলেছে নিজেও সেটা সে ভালো করে জানে। তবে যেহেতু তারা গরিব, পাত্রপক্ষকে যৌতুক দেবার ক্ষমতা তাদের নেই, সেহেতু সে মুখে কিচ্ছুটি বলে না। কিন্তু কিছুদিন পরেই হয়তো সত্যি সত্যি গোপাল মুখ তুলে চাইলেন। হলো কি, জ্যৈষ্ঠ মাসের এক সকালে বেনি উঠোনের কোণে হেলেঞ্চা গাছের কাছে কি একটা করছিল। তার মা কুটনো কুটতে কুটতে তাকে বলল, বেনি, এদিকে এসে হাঁড়িতে চাল ধুয়ে ভাতটা। কথা বলা শেষ হলো না, বাইরে একটা অচেনা গলা শোনা গেল। হরিদাসী ঘোমটা টেনে সদর দোরের সামনে গিয়ে বলল, হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন? অচেনা গলার লোকটি গলা খাকরানি দিয়ে বললেন, ওই নিশানাথ ভট্টাচার্যের বাড়িটা কোথায় যদি একটু বলতেন। এতকাল পরে স্বামীর নাম শুনে হরিদাসীর চোখ ছলছলিয়ে উঠল। সে বলল, আগে আমি ওনার স্ত্রী, বলুন। লোকটি এবার হেসে বললেন, খুড়িমা, আমি নরেন্দ্র, চিনতে পারেন? নরেন্দ্রকে চিনতে না পেরে সে বলল, তা ঠিক। নরেন্দ্র সহাস্য মুখে বলল, তা অবশ্যই না চেনারই কথা, কত ছোটবেলায় দেখেছেন আমাকে। আমি আপনার দেওর ননীগোপাল, তারই বড় ছেলে। এতক্ষণে চিনতে পারল হরিদাসী। ওমা নরেন, কত বড় হয়ে গেছিস বাপ, আয় আয়, বাড়ির ভেতরে আয়, সেই কবে তোরা। নরেন এসে উঠোনে দাঁড়ালো। হরিদাসী বেনিকে বললে, ও বেনি, দৌড়ে যা, বসবার আসনটা নিয়ে আয়, দাদা এসেছে। দুপুরে খেতে বসে নরেন্দ্র বলল, খুড়িমা, যে জন্য আসা, আমার বাবা গত হবার সময় বেনির বিয়ের জন্য কিছু যৌতুক আমার কাছে গচ্ছিত রেখে যান। এখন আপনি যদি। হরিদাসী এমনি গরিব ঠিকই, কিন্তু সে বড় আত্মসম্মানী। কথাটা শোনার পরে সে নরেনকে বলল, না না বাবা, তা হয় না। আর তাছাড়া পাত্তর কোথায়, যেই মেয়েকে বিয়ে করবে? ও যৌতুক তুমি নিয়ে যাও বাবা, ও আমি নিতে পারবো না। কথা শুনে নরেন সহাস্য মুখে বলল, ও এই ব্যাপার, তা আমি যদি একখানা ভালো পাত্রের সন্ধান দিতে পারি, তাহলে কথা দিন এ নিতে আপনি আর আপত্তি করবেন না। পাত্তর? হ্যাঁ হ্যাঁ, পাত্র। আমার এক বন্ধু সম্পর্কীয় পশ্চিমে চাকরি করে, কলকাতায় বাড়ি, একান্নবর্তী পরিবার, ভালোই অবস্থা। কিন্তু? আবার কিন্তু কিসের? ভালো ছেলে, ভালো মাইনে, সচ্ছল অবস্থা, কিন্তু যৌতুক। আহা, চিন্তা করছেন কেন খুড়িমা? বেনির দাদারা বেঁচে থাকতে চিন্তা করতে আছে। তবুও বাবা, তোর হাতের ওই বস্তুটি আমি। নরেন আবার বলল, আচ্ছা বেশ, বিয়ের কথা পাকা হলে না হয় এটা নেবেন, কেমন? কথা শুনে হরিদাসীর মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভাবতে লাগলো, আজ কার মুখ দেখে যে সকালে সে উঠেছিল কে জানে। তারপর আষাঢ় মাসের মাঝামাঝি এসে নরেন পাত্র দেখিয়ে নিয়ে গেল। কথাবার্তা পাকা হলে হরিদাসীর আনন্দ যেন আর ধরে না। মেয়েকে ডেকে বললে, এই যে শোনো মেয়ে, এখন কদিন যেন আর তোমায় টই টই করতে না দেখি। বেনি ওরফে বেনুবালা ঘাড় নেড়ে মায়ের কথায় সম্মতি জানালো। যদিও সে সম্মতি জানিয়েছিল মায়ের কথায়, তবুও কে শোনে কার কথা। মাঝে মাঝেই সে সমবয়সীদের সাথে খেলতে বেরিয়ে পড়ে। কখনো তাকে সতু টুলিদের বাড়ি গিয়ে গল্প জুড়ে দিতে দেখা যায়। মা বারণ করা সত্ত্বেও সে ভুলে যায়, কারণ সে নিতান্তই ছেলে মানুষ। 15 বছরের কিশোরী। এখনকার দিন হলে সে স্কুলে মাধ্যমিক দেবার বয়স হতো। তখনকার দিনে যে স্কুলে পড়ার চল মেয়েদের ছিল না তা নয়, নারী শিক্ষার প্রসার স্বাধীনতার পূর্বেই হয়েছিল। তাই এখন পাড়া গায়ে মেয়েরা কম বেশি সবাই পাঠশালায় পড়তে যেত।
শহরের মেয়েরা বেনি দুলিয়ে গাড়ি করে স্কুলে যেত। বেনি যে কোনোদিন স্কুলে যায়নি এমনটা নয়। সে চতুর্থ শ্রেণী অবধি পড়েছে, কিন্তু বাপ মারা যাওয়ার অভাব অনটনে সে আর পড়তে পারেনি। তা সে গেল অন্য কথা। এখন ফিরি গল্পে। মায়ের কথা যে সে একদমই শোনে না সে নয়। মায়ের হাতে হাতে সে সবই তো করে, কুটনো কুটে দেয়, বাটনা বেটে দেয়। ঘরকন্যার কাজ সে ছোট থেকেই পারে, তবে ইদানিং যেন মা হরিদাসী তাতে আরো বেশি নজর দিচ্ছে। কখনো কখনো ভুল করে সে বলে ফেলে, যা তো বেনি, সতুদের বাড়ি থেকে একটু তেঁতুল নিয়ে আয়। আজ একটু তেঁতুলের টক করবো ভাবছি। পরক্ষণে আবার মনে হয়, না না, বিয়ের আগে বেনির হুটহাট কারো বাড়ি যাওয়া মোটেও ঠিক নয়। তাই যখন বেনি সতুদের বাড়ি যাওয়ার জন্য উদ্যত হয়, তখনই সে মেয়েকে আবার বলে, থাক, তোমার গিয়ে কাজ নেই এখন, ও বেলা আমিই যাব সময় করে। বেনি বলে, কেন? হরিদাসী বলে, যাবে না বলেছি, ব্যাস যাবে না, অত প্রশ্ন কেন বাপু? বিয়ের আগে কনের কি এমন করে সাতপাড়া বেড়াতে আছে? একদিন শ্রাবণ মাসের শেষের দিকে খুব জোরে বৃষ্টি নামলো। সারাদিন বৃষ্টির আর বিরাম নেই। বেনি দাওয়ার ওপর বসে চাল থেকে কাকড় বাজছিল। হঠাৎ তার চোখ পড়ল বাড়ির এক কোণার দিকে। চেঁচিয়ে বলল মাকে, ও মা, দেখো কি সুন্দর দোপাটি ফুটেছে। হরিদাসী সামনে তাকিয়ে বলল, ও মা, তাই তো, কি আশ্চর্য, এই গাছে তো আগে কোনোদিন ফুল ফোটেনি, তাই না মা? হ্যাঁ। কথাটুকু বললেই মা ও মেয়ে দুজনেই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল গাছের দিকে। হঠাৎ বেনি বলল, দাঁড়াও মা, আমি আসছি। কথাটা শেষ হওয়া মাত্রই সে এক ছুটে বৃষ্টিতে ঝরে যাওয়া কতগুলো ফুল মাটির কোল থেকে তুলে এনে তার হাতে রাখলো আর বলতে লাগলো, মা, দেখো তো কেমন সুন্দর পাপড়িগুলো। হরিদাসী বলল, কই দেখি। হরিদাসী মেয়ের দিকে তাকিয়ে ফুল দেখবে কি, উল্টে মেয়ের দিকেই তাকিয়ে রইল। চোখ যেন আর ফেরাতেই পারল না। বেনিকে আজ যেন বৃষ্টি স্নাত প্রাচীন কোনো দূর দেশের রমণী মনে হচ্ছে তার। চোখ দুটো কেমন মায়াবী। বৃষ্টি স্নাত কালো চুল থেকে জল চুইয়ে পড়ছে তার কপালে। যেন মনে হচ্ছে মেঘের থেকে কালো কাজল চেয়ে এনে বেনির চোখে এঁকে দেয় হরিদাসী। আজ যেন তারই নজর লেগে যাবে। বেনিকে দেখে যেন মনে হচ্ছে কবিগুরু তার জন্যই হয়তো লিখেছিলেন, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলাম তাকে কালো মেয়ের, কালো হরিণ চোখ। হরিদাসী অস্ফুট স্বরে বলল, বাহ। বেনি ততক্ষণে আবার বলল, ও মা, দেখো, দেখো না মা, এই ফুলগুলো কেমন সুন্দর। এতক্ষণে মেয়ের কথাই হরিদাসীর জ্ঞান হলো। সে মনে মনে বললে, যা, ওকে দেখে আমার এতক্ষণ হুঁশই ছিল না। কিন্তু মুখে বলল অন্য কথা। বলল, তাই বৃষ্টির মধ্যে সংসেজে দাঁড়িয়ে আছে দেখো, কত বেলা হয়ে গেল, উঠে আয় বলছি, উঠে আয়। অগত্যা বেনি মুখ কালো করে দাওয়ার উপরে উঠে এলো। হরিদাসী বলেই চলল, এত বড় মেয়ে হয়েছে এখনো ছেলে মানুষই গেল না, যার আজ বাদে কাল বিয়ে সে নাকি এমনি করে। বেনি ভাবে, বিয়ে হলে কি সে আর এই বেনি থাকবে না? তার মা আজকাল যা বলে এমন অনেক কিছুই তার বোধগম্য হয় না, কিন্তু সে কিছু না বুঝতে পেরে শুধু চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। সেদিন যেমন সত্যদের বাড়িতে বিকেলে গিয়েছিল বেনি মায়ের সাথে। সত্যের মা আদর করে তাকে দুটো মুড়ি বাতাসা খাওয়ার কথা জিজ্ঞেস করতেই বেনি ঘাড় নাড়িয়ে শুধু খাবে বলেছিল। তাতে বেনির মা লজ্জা মিশ্রিত স্বরে বলল, না গো দিদি, ও এইমাত্র খেয়ে এসেছে, ওর খিদে নেই। শুনে বেনি খানিকটা অবাক হয়ে তাকিয়েছিল মায়ের দিকে। তার খাবার ইচ্ছে আছে কি নেই সে মা কি করে জানবে? তার তো ইচ্ছে ছিল, কিন্তু মা না খাবে না বলল কেন? এই নিয়ে আসবার পথে মা তাকে খানিকটা বকলো, বলল, খুব নোলা না তোর, অমনি করে বললি কেন? হ্যাঁ, খাবো। বেনির চোখ ছলছল করে উঠল মায়ের কথা শুনে। সে ভাবল, সে কি এমন অন্যায় করেছে যে মা তাকে বকছে? এমন করে দিন মাস সব পার হলো। এক আশ্বিন মাসের সকালবেলা বেনি উঠোন ঝাড় দিচ্ছে, এমন সময় সতু এসে বললে, ও বেনিদি, কি করছিস রে? বেনি ঝাড় দিতে দিতে বলল, তুই যা সতু, মা ঘাটে গেছে, এসে তোকে এখানে দেখতে পেলে খুব বকবে। আরে শোন না। কি? ওই যে চালতা গাছে আমার ঘুড়িটা আটকে গেছে, পেরে দিবি? না, মা এসে পড়লে খুব বকবে, তুই যা। সতু কাঁদো কাঁদো গলায় বলল, চল না বেনিদি, ঘুড়িটা আটকে আছে কখন থেকে, আমি তো একা কিছু করেই নামাতে পারছি না। বেনি গাছে উঠতে পারে, ও চাইলেই এক নিমেষে সতুর ঘুড়ি নিচে নামিয়ে এনে দিতে পারে, কিন্তু ও এখন যেতে পারবে না, মায়ের বারণ আছে যে। পাড়া গায়ের কথা, গাছে উঠলে মানুষ নিন্দে মন্দ করবে,
তাই অনেক কাল আগের থেকেই তার গাছে চড়া বন্ধ। আর এখন তো প্রশ্নই ওঠে না, সামনে তার বিয়ে। মা যদি জানতে পারে খুব বকবে। সেই একবারের কথা মনে আছে বেনির। গ্রীষ্মের এক দুপুরে বন্ধুদের সাথে মিলে জামরুল গাছে উঠে জামরুল পেড়ে এনেছিল। তা দেখে গায়ে রমাখুড়ো বললেন, বাবা কি গেছো মেয়ে, হনুমানকেও এ ফেল পড়িয়ে দেবে। শুনে হাসি পেয়েছিল বেনির, কিন্তু এখন সেসব অতীত। সে যাই হোক, শতুর কাদো কাদো গলার কাকুতি শুনে শেষটায় বেনি বলল, চল দেখি কোথায় তোর ঘুড়ি। শতু গাছের কাছে এসে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ও ওই যে। বেনি বলল, সর্বনাশ, সে তো একেবারে মগ ডালে। খানিকটা ভেবে বেনি আবার বলল, আচ্ছা তুই দাঁড়া এখানে, আমি দেখছি। তবে হ্যাঁ, মা আমায় এখানে এভাবে দেখতে পেলে বিপদ। তুই লক্ষ্য করবি মা আসছে কিনা, আমি গাছে উঠছি। শতু বলল, তুই গাছে উঠবি? আর উপায় কি, তুই এখানে দাঁড়া। তারপর গাছে উঠে ঘুড়ি নামিয়ে যে নিচে নামতে যাবে, এমন সময় শতু চাপা গলা চিৎকার করে বলে উঠল, বেনিদি, এখন নামিস নে। হ্যাঁ, কেন? আরে জ্যাঠাই মা আসছে। হ্যাঁ, সর্বনাশ, মা যদি এখন তাকে দেখতে পায় তো আর রক্ষে থাকবে না। সে বলল, তুই একটু কাছে গিয়ে মায়ের সাথে গল্প জুড়ে দে, এই ফাঁকে আমি নেমে পড়ি। কিন্তু? আবার কিন্তু? যা বলছি কর। আচ্ছা। সতু আর কোনো কথা না বাড়িয়ে বকুলতলার দিকে এগিয়ে গেল। সামনে গিয়ে হরিদাসীকে একটা প্রণাম ঠুকে বলল, জ্যাঠাইমা ভালো আছেন? হরিদাসী খানিকটা অবাক হয়ে বলল, হ্যাঁ, তুই এখানে কেন এখন? না ওই আর কি, একটু ঘুরছিলাম। হরিদাসী বলল, তা বাবাই ভর দুপুরে ঘুরছিস, বাড়ি যা বাছা। হ্যাঁ যাই, তা আপনি ঘাটে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, যা বাছা বাড়ি যা, তোর মা বকবে এই ভর দুপুরে। হ্যাঁ যাই, ওই শুধু একটু ঘুড়িটা চালতা গেছে। বলতে গিয়ে শুধু নিজেকে একটু সামলে নিল, ভাবলো কি জানি বেনিদি গাছ থেকে নামতে পেরেছে কিনা। আর এদিকে ততক্ষণে বেনি গাছ থেকে নেমে বাড়ির দিকে দৌড় দিয়েছে। হরিদাসী অবাক হয়ে বলল, ঘুড়ি চালতা গাছে, কই দেখি। তারপর সতু আর হরিদাসীর যা কথা হলো তা খানিকটা এরকম, না চালতা গাছে না, কাশ বনে। কাশ বনে? কি যে বলিস, কিছুই বুঝি না, আমি চললুম। বেলা যায়। জ্যাঠাইমা, বেনিদি ভালো আছে? শুনলাম ওর নাকি বিয়ে। হ্যাঁ, এই অগ্রহায়ণে। আচ্ছা। এই বলে হরিদাসী চলে গেলে সতুও হাঁপ ছেড়ে বাঁচল। আর এদিকে বেনিও এ যাত্রায় মায়ের বকুনি রক্ষে পেল। তা না হলে কি যে হতো তা স্বয়ং ঈশ্বরই জানেন। এভাবে দিন ক্রমশ এগিয়ে এলো। আজ বেনির বিয়ে। ঠাকুরের ইচ্ছে আর নরেনের তদারকিতে বিয়ের আয়োজন ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। বাড়ি ভর্তি আজ লোক, কত হইচই, কত কলরব। যদিও নহবতখানা বসাবার মতো হরিদাসীর অত ক্ষমতা নেই, তবু খানিকটা জোর করেই। নরেনের ছোট ভাই হিরু বলল, বাড়ির মেয়ের বিয়ে, একটু সানাই না বাজলে কি ভালো লাগে? নরেন সহাস্যে বলল, ঠিকই বলেছিস, তা একটা নহবতখানা বসালে মন্দ হয় না। বেশ বেশ। হরিদাসী আমতা আমতা করে বলল, না বাবা, কি দরকার আছে এত খরচ করার, গরিবের মেয়ে। ইতিমধ্যে নরেন তাকে থামিয়ে দিয়ে বললে, দরকার আছে, নিশ্চয়ই দরকার আছে। বেনির বিয়েতে একটু জাঁকজমক হবে না, তা কি করে হয়? অতএব সানাই বাজলো নহবতে, বাড়িতে কত লোকজন, জাঁকজমক। তবু কোথায় যেন একটা বিষাদের সুর, কিন্তু বেনির মনে সেসব কোথায়? সে তো বিয়ের মানেটাই ঠিকঠাক বোঝে না। সে জানে বিয়ে মানে ভালো ভালো শাড়ি গয়না পরা, ভালো ভালো মন্ডা মিঠাই পোলাও কোরমা খেতে পাওয়া। অবশ্য তার বয়সে সেসব কতটুকুই কে বোঝে। তাও তো পরের বাড়িকে নিজের করে তুলতে হয়, কলের পুতুলের মতো শিখতে হয় ঘর কন্যা, রান্না করা, কুটনো কোটা, বড়ি দেওয়া, পিঠে পুলি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আর সবার কি হয়েছে কে জানে, কেউ তাকে একটা রসগোল্লা পর্যন্ত খেতে দিচ্ছে না। এমনকি তার নিজের মা এমন করছে যেন সে কিছু খেয়ে ফেললে ভীষণ পাপ হবে। শেষটায় থাকতে না পেরে মায়ের কানে কানে সে বলেই ফেললো, আমার বিয়ে আর তোমরা আমাকে খেতে দিচ্ছ না। কথা শোনো মেয়ের, খাবি কি রে, তোর না বে? তাতে কি, সেই যে রেণু দিদির বিয়েতে আমি কত। কথা শেষ হলো না, তার আগে হরিদাসী বললেন, না, এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। ওরে, নিজের বিয়েতে কেউ খায়, লোকে কি বলবে? নতুন কোণে কেমন হাবাতে বলবে না? শ্বশুর বাড়িতে যে নাক কাটা যাবে। কেন নাক কাটবে কেন? নতুন কোণের কি খিদে তৃষ্ণা নেই? না, এটাই নিয়ম। এমন নিয়ম কারা বানিয়েছে, কেন বানিয়েছে? হরিদাসী মেয়ের এই প্রশ্নে তখনকার মতো আমতা আমতা করে উঠে গেল। কি উত্তর দেবে সে তা ভেবে পেল না।
হরিদাসী মেয়ের এই ডান পিঠে গোছের স্বভাবে যথেষ্ট শঙ্কিত ছিল। কি জানি সে কিভাবে মানিয়ে গুছিয়ে নেবে। সেদিন সন্ধ্যায় ঘটল আরেক কাণ্ড। ভাবতে বসলে পেটের ভেতরে হাসি রোল যেন কুলকুলিয়ে ওঠে। বরযাত্রী সবে এসেছে দুয়ারে। কনের সাজ এখনো শেষ হয়নি। হঠাৎ বেনি বায়না ধরলে, আমি বর দেখতে যাব। সবাই বর দেখে নিলে, শুধু আমিই দেখতে পেলুম না। বেনির কথা শুনে ঘরের ভেতরে থাকা মহিলারা সব হেসে উঠল। খেন্তি পিসি বললে, এখন থেকে চোখের আড়ালে ডাকতে চাইছিস না লো, সারা জীবন তো পরেই রইল। আরেকজন পাড়ার কোন খুড়িমা সম্পর্কের মহিলা বললে, বরকে যে দেখবি যৌতুক কি দিবি? মানে? বরের মুখ দেখতে গেলে যে যৌতুক দিতে হয়, তাই বুঝি? বেনি দেখেছিল বটে, রেণু দিদির বিয়েতে রেণু দিদি কত যৌতুক পেয়েছিল। সে ভাবতে লাগলো, তাই তো, কি দেবে সে বরকে? কিছুই তো সে কিনে আনেনি। এমন সময় নরেন্দ্র বাইরে থেকে হাঁক পারল, কই তোমাদের হলো? লগ্ন যে বয়ে যায়। একটু পরে নিয়ে আসা হলো বেনিকে। বিয়ের সাজে বেনিকে যেন আর চেনা যায় না। পরনে লাল চেলি, কপালে চন্দন আঁকা, খোপায় ফুল, হাতে কঙ্কন, গলায় হার, কানে দুল, ইত্যাদি ইত্যাদি। শ্যামলা গরনে যেন অপূর্ব রূপ ফুটে উঠেছে। যে দেখছে থমকে যাচ্ছে। শুভ দৃষ্টির সময় পান পাতার আড়াল সরিয়ে বরের চোখে চোখ রাখতে বেনির কেমন লজ্জাই করতে লাগলো। শেষে বরের কথায় চোখে চোখ পড়ল, তবে তা লজ্জা মিশ্রিত চাউনি নয়, রাগের বহিঃপ্রকাশ। হয়েছিল কি, বেনি তো তাকাচ্ছিলই না বরের দিকে। এমন সময় বর মশাই উদ্যোগ নিয়েই বললেন, ওমা, বউয়ের চোখ তো টেরা। তাকে ভুল প্রমাণ করতেই চোখে চোখ পড়ল, আর সবাই চেঁচিয়ে উঠল, এই তো শুভ দৃষ্টি সম্পন্ন। এমন বেহায়া বর বেনি জীবনে দেখেনি। রাগে সে কিছু বলল না ঠিকই, কিন্তু ফাঁক বুঝে বরকে বেশ করে মুখ ভাঙিয়ে দিল। আর এদিকে রমেশ অর্থাৎ বরমশাই তা দেখে হো হো করে হেসে উঠলেন। এরপর একে একে 7 পাক সিঁদুরদান সব হলো। এক কথায় বিয়ে সুসম্পন্ন হলো। এখন যেই তার সাথে দেখা করতে আসছে সেই শুধু বলছে শ্বশুর বাড়িতে ভালোভাবে থাকতে। শ্বশুর বাড়ি, এই শব্দটি তার কাছে এ পর্যন্ত অজানা ছিল। এখন ধীরে ধীরে তা স্পষ্ট হতে শুরু করলো। ক্রমে বেনির কাজল কালো চোখ জলে ভরে উঠল। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, পিসি, মা আমার সাথে যাবে না? মা যাবে কি রে? শ্বশুর বাড়িতে তো সবাইকে একাই যেতে হয়। আর শোন, ওখানে গিয়ে একদম লক্ষ্মী হয়ে থাকবি, কেমন? না হলে কি? না হলে চেলাকাঠ পিঠে ভাঙবে তোমার শাশুড়ি। চেলাকাঠ? হ্যাঁ, তাহলে আর বলছি কি, একদম শান্ত হয়ে থাকবে, কেমন? এই বলে বাড়ির মেয়েরা বউরা খুব একচোট হাসাহাসি করে উঠল। আগেই বলেছি বেনের শ্বশুর বাড়ি পশ্চিমে, সেখানে যেতে হলে রেলগাড়িতে যেতে হয়। শ্বশুর বাড়ি সে ঠিক কি? বেনি সে সম্পর্কে এতক্ষণ অবগত ছিল না, তাই সেই নবাগতা ডান পিঠে বধূটি এখন সবার কথা শুনে শ্বশুরবাড়ি নামে কেমন ভয় ও বিস্ময়ে আড়ষ্ট হয়ে যেতে লাগলো। শ্বশুরবাড়ি যাবার বেলায় বেনির চোখ জলে ভরে উঠল। মায়ের দুহাত ধরে বললে, মা, তুমিও চলো না আমার সাথে, আমি যে বড় একা হয়ে যাব ওখানে। কথা শোনা মাত্রই ও পাড়ার ঠান দিদি ফোকলা হাসি হেসে বলে, ও মা, একলা কোথায় রে? শ্বশুর বাড়ি সবাই তো এখন তোরা আপনার লোক, তাছাড়া জামাই বাবাজিও তো। কথা শেষ হবার পূর্বে নরেন বলল, বলছি অনেকটা পথ তো এখন ওদের যেতে হবে, তাই যদি কিছু আচার নিয়ম থাকে তো তাড়াতাড়ি সেরে নিলে হয় খুড়িমা। অবশেষে বেনি মায়ের এতদিনকার সব ঋণ শোধ করে দিয়ে পাড়ি দিল নতুন দিগন্তের উদ্দেশ্যে। এতক্ষণে হরিদাসীর মন হু হু করে উঠল। যে মেয়েকে সে একটুও চোখের আড়াল করতো না, সেই মেয়েকেই কিনা এত দূরে পাঠাতে হচ্ছে। অবশ্যই সেটাই তো নিয়ম। তাই সে মনে মনে ঠাকুরকে ডেকে বললে, ঠাকুর, তুমি একটু দেখো, তুমি তো সবই জানো, ওকে তুমি দেখো, দুর্গা দুর্গা। দূরে পালকি ততক্ষণে গায়ের পথে মিশে গেছে। রেলের রাস্তা কোনোদিন দেখেনি বেনি, আজই জীবনে প্রথমবার। ছোটবেলায় মা তাকে গল্প শোনাতো, রাজপুত্র আর পক্ষীরাজের গল্প। রাজকন্যাকে নাকি রাজপুত্র বিয়ে করে পক্ষীরাজের পিঠে চেপে নিয়ে যেত 7 সমুদ্র 13 নদী পার করে কোনো এক দূর দেশে। আজ বেনি রেলগাড়ির কামরাটাকে পক্ষীরাজ মনে হচ্ছে। জানলার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল বেনি। কত গাছপালা, নদী নালা, মাঠ ঘাট সব পার হয়ে যাচ্ছে তার আজন্ম পরিচিত পাড়াগা, যেখানে তার মা এখন হয়তো একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তারই মঙ্গল কামনার্থে হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। কি জানি আবার কবে দেখা হবে।
শ্বশুরবাড়ির সম্পর্কে যা যা বেনির মনে কল্পনাপ্রসূত ছিল এতক্ষণে তা পরিপূর্ণতা পেল। হলুদ রঙের বাড়িটার সামনে যখন মোটর গাড়িটা এসে থামলো, তখন বেলা গিয়ে সবে সন্ধে নামছে শহরের বুকে। তখনও ঘরে ঘরে এমন ঝলমলে ইলেকট্রিক আসেনি। বাড়িতে বাড়িতে তখনও কুপি, হেরিকেন, হ্যাজাক এসবই ভরসা। বেনি ঘোমটার আড়াল থেকে অবাক হয়ে দেখতে লাগলো তার এই নতুন জগৎটিকে। সবরমতীর তীরে তার এই নতুন বাড়িটি যেন তাকে মাথা নিচু করে অভিবাদন জানাচ্ছে। হঠাৎ একটা অপরিচিত স্বরে তার ঘোর কাটলো, কই দেখি বউয়ের মুখখানা দেখি, বাহ বেশ হয়েছে। সাথে সাথেই আরেকটি মহিলা কণ্ঠ বলে উঠলেন, পছন্দটা কার দেখতে হবে না, পেন নাম করো, ইনি তোমার শাশুড়ি মা। এই হলো বেনির শাশুড়ি মা, এই সংসারের হর্তা কর্তা বিধাতা। ভীষণ কড়া ধাতের মানুষ। বেনি গড় হয়ে প্রণাম করতে গেলে তিনি বললেন, সংসারকে বেঁধে রেখো। শাশুড়ির কথা তখন বুঝতে না পারলেও ধীরে ধীরে তা বোধগম্য ঠিকই হলো। শাশুড়ি মা বিচক্ষণ মানুষ, অনেক খুঁজে ঠিকুচি কুষ্টি মিলিয়ে তবেই তিনি বিনোদিনীকে এ বাড়ির বউ করে এনেছেন। তিনি হয়তো বুঝেছিলেন এই মেয়েই সংসারটাকে বেঁধে রাখবে। এত বড় সংসার, এত মানুষ সবার মন জুগিয়ে চলবে, ও বলাই হয়নি বেনির তো ভালো নাম বিনোদিনী। মনে আছে সেদিন যেদিন বেনি প্রথম এ বাড়িতে এলো, সেদিন শ্বশুর মশাই বলেছিলেন, কি রে মা এত দেরি করে এলি আমার ঘরে। সেদিন বেনি খানিকটা অবাক হয়ে তাকিয়েছিল শ্বশুর মশাইয়ের দিকে। এ কি, এ যে একদম অন্য রকম। তবে মা ঠান দিদিরা বলতো, শ্বশুর বাড়িতে চেলা কাঠ ভাঙে পিঠে। এখানে তো তার বালাই নেই, বরং মিষ্টি করেই সবাই কথা কইছে। অবশ্য মানুষ প্রথম দিনে কতটাই বা চিনতে পারে মানুষকে, ধীরে ধীরে পরিবর্তন ঘটে। কিন্তু দিন কত পরে বুঝতে পারলো বেনি যতটা সবাই বলেছিল তার এই নতুন জগৎ ততটাও মন্দ নয়। শুধু শাশুড়ি মা একটু কড়া ধাতের মানুষ। রমেশ বলে, আসলে কি বলতো মা, বাইরে একটু কড়া ঠিকই, কিন্তু ভেতরটা একেবারে নরম, ঠিক যেন নারকোল। এমন কেন? বেনি প্রশ্ন করেছিল। তার উত্তরে রমেশ বলল, আসলে বাবা স্বদেশী করতেন, সংসারের দিকে খুব একটা নজর দিতেন না, তাই তখন থেকে মাকে সংসারের হাল ধরতে হয়। স্বদেশী কি? সে তুমি এখন ঠিক বুঝবে না, বড় হও তারপর। আমি কি ছোট নাকি? হ্যাঁ তো। বারে বিয়ে হয়েছে, সংসার করছি। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। তোমার সবেতেই কেমন মশকরা। এই বাড়িতে সবকিছুই কেমন অন্যরকম। এত বড় দালান বাড়ির অন্দরমহলের গল্পটাই আলাদা। প্রত্যেকটা ঘর আলাদা আলাদা গল্প বলে। প্রথম দিকে গুলিয়ে যেত সবটা। কাকিমা যদি বলতো, যাও তো বাছা তোমার মেজো কাকিমাকে একটু ডেকে নিয়ে এসো, সে চলে যেত ছোট ননদ মিনুর ঘরে, কিংবা কখনো ভুল করে চলে যেত শাশুড়ির ঘরে। শাশুড়ি বলতেন, আবার গুলিয়ে ফেলেছো, না এই মেয়েকে নিয়ে আর পারা গেল না, বাঙাল কোথাকার। ছোট ননদটি তখন সবে ৮-৯ হবে। বৌদিদিকে বাঙাল বলাতে সে কুলকুলিয়ে হেসে ফেলে। শাশুড়ি মা তাকেও ধমক দিয়ে বলেন, যাও নিজের কাজ করো গিয়ে, এখানে দাঁড়িয়ে বড়দের কথায় আসতে হবে না। এই হলো তার শাশুড়ির স্বভাব। নিজে যা বলছেন বলুন, কিন্তু অন্য কেউ বৌমাকে যেন একটা খোঁটাও না দেয় সেদিকে তার ঘোর নজর। এই বাড়ির বউ হয়ে আসা স্তব পুরো বাড়িটা কোনোদিন ঘুরে দেখা হয়নি বেনির। মাঝে মাঝে মনে হয়েছে দুপুরে চুপি চুপি বাড়ির পেছনের বাগানে যায়, শান বাঁধানো ঘাটে বসে থাকে কিছুক্ষণ। বাড়ির পেছনেই আগাছা মতো জঙ্গলে ঘেরা একটা বাড়ি, ওখানে কে থাকে সেটা দেখে আসে। যেটা রোজ ছাদে বড়ি শুকোতে দেবার সময় দেখতে পায়, কিন্তু সেখানে সে যেতে পারে না, বলা ভালো যাবার সাহস পায় না, পাছে শাশুড়ি মা বকা দেয়, লোকে নিন্দে মন্দ করে। পাছে বলে, বাড়ির বউয়ের ভর দুপুরে অত টই টই কিসের, জানো না ঠিক দুপুরবেলা ভূতে মারে ঠেলা। আচ্ছা, ওই বাড়ির পেছনে যে বাড়িটা আছে ওটা কার? কে থাকে ওখানে? রমেশকে একদিন জিজ্ঞেস করে বেনি। রমেশ বেনির প্রশ্নের উত্তরে বলে, বাড়ি? কোন বাড়ি? ওই যে ছাদ থেকে দেখা যায়। ও, ওখানে তো মিনু থাকে। মিনু? হ্যাঁ, আমার বোন। কই বিয়ের সময় তো বারণ আছে, তাই আসে না। বারণ? কিসের বারণ? আছেও, তুমি বুঝবে না, কিন্তু তুমি হঠাৎ আজ। না এমনি। এইভাবে কেটে যাচ্ছিল দিন। শাশুড়ি শিখিয়ে পড়িয়ে নিচ্ছিলেন সবটা। পুরনো বেনি কোথায় যেন হারিয়ে যাচ্ছিল, ঝোলে ঝালে অম্বলে সবটা মিশে যাচ্ছিল। এখন সকাল থেকে উঠে একটু নিঃশ্বাস নেবার সময় নেই। সকাল থেকেই শুধু হয় সময়ের সাথে ছোটা। স্বামী টিফিন থেকে আরম্ভ করে ছোট ননদের চুলের পরিপাটি সবটাইও দেখে। মাঝে মাঝে তার দেওর ননীগোপাল বলে, বৌদিদি ঠিক যেন এক কলের পুতুল, তাই না মা? কলের পুতুল না ছাই, বাঙাল কোথাকার।
এখন শাশুড়ি মায়ের বাঙাল বলাতে বেনি আর অবাক হয় না, বরং হেসে ফেলে। তা দেখে শাশুড়ি মা আবার বলেন, হাসছে দেখো অভাগী, মাসকা বাড়ির ফর্দ করেছো? দেখি কই খেলুর খাতাটা? ওটা তো হারিয়েছো? না। তবে দেরাজে রাখা আছে। তবে আর কি, নিয়ে এসে আমাকে উদ্ধার করো। এখন বেনি ভাঙাচোরা হিন্দি বলতে পারে, এখানে সবাই হিন্দি ভাষী, হিন্দি না শিখে উপায় কি। একদিন সকালে তার হিন্দি বলার চোট দেখে স্বয়ং শ্বশুর মশাইয়ের পিলে চমকে গেছিল। সকালবেলা ধোপা বাড়ি থেকে কাপড় এসেছে, বেনি ঠাকমার আমলের লাল পুরনো হিসেবের খাতা নিয়ে বসেছে। আগেই বলেছি বেনি একটু আধটু পড়াশোনা শিখেছিল তার বাবা বেঁচে থাকাকালীন। তারপর এ বাড়িতে এসে রমেশ অফিস থেকে ফিরে একটু আধটু শিখিয়েছে। সে জাগিয়ে এখন গল্পে ফিরি। সকাল সকাল ঝিমলির কাছ থেকে হিসেব চেয়ে নিচ্ছে বেনি। তুম বহুত টাকা লেতা হে, এইটুকু কাপড়ে 100 रुपया? भाभी जी देखिए 3 ठो कुर्ता पाजामा, 5 ठो साड़ी और फ्रॉक भी तो था ना। हाँ तो हुआ ना 1 रुपया? घंटा हुआ। तुम क्या पागल ভেবেছো আমাকে? ও তো ঠিক করে পরিষ্কার भी नहीं हुआ। 50 পয়সা দেবো বড় জোর, নিয়ে নাও, না নিলে থাক। এই হিন্দি বলার চোটে ঝিমলি কেমন গুলিয়ে যায়। সে 50 পয়সা নিয়ে কোনো মতে পালিয়ে যায়। শ্বশুর মশাই এটা দেখে হো হো করে হেসে ওঠেন। এইভাবেই ধীরে ধীরে অল্প দিনের মধ্যেই সে বাড়ির গিন্নি বান্নি হয়ে উঠল। যদিও বাড়ির এত কাজের মধ্যে সে ব্যস্ত থাকে সারাদিন, তবুও অলস দুপুরগুলোতে যখন বাড়ি খা খা করে একটা নাম না জানা পাখি ডেকে ওঠে দূরে কোনো একটা গাছে, যখন বাড়ির সব মেয়ে বউরা দরজায় এঁটে ঘুমোয়, তখন বেনির মায়ের কথা মনে পড়ে। মনে পড়ে মায়ের সাথে কাটানো সেসব অলস দুপুরের কথা। মাকে কতদিন সে দেখেনি। মাঝে একটা চিঠি এসেছিল, কিন্তু দেখা হয়নি। হঠাৎ কি খেয়ালে জানলার দিকে তাকিয়ে আনমনা হয়ে যায় সে। এ বাড়িতে সব স্বাধীনতাই আছে, মানে অন্য সব বাড়ির মতো নয়, তবুও কোথাও না কোথাও যেন একটা বন্ধুর অভাব বোধ করে বেনি। হাঁসফাঁস করে ওঠে মনটা। দূরে হঠাৎ কি একটা শুনে তার ভাবনায় ব্যাঘাত ঘটে। বেনি বলে ওঠে, কে ওখানে এই ভর দুপুরে? কোনো উত্তর মেলে না, কিছুক্ষণ সব চুপ। তারপর আবার খসখস শব্দ, যেন মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে ওই আগাছাগুলোর ভেতর দিয়ে। একটু ভয় হয় বেনির, এমনিতে সে খুব ডাকাবুকো, কিন্তু এখন তার গা শিরশিরিয়ে উঠছে কেমন। কোনো অপদেবতা টপদেবতা নয় তো? না না, তা কেমন করে হবে? তার স্বামী বলে ভূত প্রেত বলে কিচ্ছু নেই, এই শহরের ধুলো ধোয়ার মধ্যে তাদের থাকা অসম্ভব। কিন্তু এই বাড়ি তো একদম অন্যরকম। পুরো বাড়ি জুড়ে আদিম সব গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে কত অজানা ইতিহাসের সাক্ষী দিচ্ছে। শান বাঁধানো পুকুর কাটিয়েছেন শ্বশুর মশাই। সেই পুকুরে টলটলে জল, কত নাম না জানা ফুলের শামিয়ানা, যেন মনে হয় এক টুকরো অবিভক্ত বাংলা। ভাবতে ভাবতেই আবার আগাছা জঙ্গলের ভেতর থেকে খুটখাট শব্দ। কাঠবিড়ালিও হতে পারে। তার গ্রামে এমন কত হয়েছে। সজারুকে অনেকে ভেবেছে নুপুর পায়ে কেউ হাঁটছে। কাছে গিয়ে দেখে সজারু, তখন হেসে কুটিপাটি। তবুও বেনি কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, কে? অমনি শব্দ বন্ধ হয়ে গিয়ে দ্রুত পায়ে কেউ খিড়কির পুকুরের দিকে পা বাড়ালো। বেনি মনে মনে ভাবলো, কেউ তো ছিল, কিন্তু কি জানি কেন উত্তর দিলে না। সন্ধে ঘনিয়ে এসেছে। সারাদিনের কোলাহল হয়েছে ক্ষান্ত। ফেরিওয়ালা তার ঝুড়ির শেষ খেলনাটি বিক্রি করে বাড়ি ফিরছে। পাখিরা সব একে একে নীল আকাশে গা ভাসিয়ে দিয়ে চলেছে দূরে। কি একটা বন্য ফুলের গন্ধে বাতাসে এক অদ্ভুত মাদকতা। দূরের কোনো এক মন্দির থেকে ভেসে আসছে ঘণ্টা কাসরের ধ্বনি। সন্ধ্যার ঠিক আগে বেনির চোখ একটু লেগে এসেছিল। সে খাটের এক কোনায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজায় শব্দ, সাথে সাথে শাশুড়ি মায়ের গলা, এ কি, ঘরে একটা আলো জ্বালাওনি? কি অলক্ষণে ব্যাপার স্যাপার? শাশুড়ির গলা শুনে বেনি ধর্মড়িয়ে উঠল। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, আসলে চোখটা একটু লেগে গিয়েছিল। হ্যাঁ মানে, তা বলি সারা দুপুর কি করছিলে? যে ভর সন্ধেতে ঘুমোচ্ছ, এখন তো সন্ধে আহ্নিকের সময়। আসলে মা, থাক, অত সাফাই গাইতে হবে না। আর আল্লাদি, এই ঘরে একটা আলো দিয়ে যা তো। আল্লাদি আলো নিয়ে এলো। শাশুড়িমা ঘরে ধুনো দেখিয়ে কৃষ্ণ নাম জপতে লাগলেন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন।
সারা বাড়ি একটা আধ্যাত্মিকতায় ভরে উঠল। চারিদিকে ধূপ ধুনোর গন্ধে ম ম করছে। ঘড়িতে সন্ধে 6টা বাজে। বেনি সন্ধ্যের চা জল খাবার করে সবার ঘরে ঘরে পৌঁছে দিল। ননি আর মিনু চা খায় না, এ বাড়িতে ছোটদের চা খাওয়া মানা, তাই তাদের দিল 1 গ্লাস দুধ সাথে সন্দেশ। সন্ধ্যের চা পর্ব শেষ হয়েছে কি হয়নি এমন সময় ঘটে গেল একটা ঘটনা। কলতলায় জল নিতে গিয়েছিল বেনি। চারিদিকে সেভাবে আলো না থাকার দরুন কলতলাটা আবছা অন্ধকার। মাথার উপরে তখন বাঁকা চাঁদ উঠেছে, মৃদুমন্দ হাওয়া বইছে। কলতলার পাশে একটা গন্ধ লেবুর গাছ আছে। সন্ধ্যের সময়ে ওখান থেকে মিষ্টি মিষ্টি গন্ধ ভেসে আসে। বেনি জল তুলছিল, এমন সময় একটা গুনগুন আওয়াজ কানে এলো। তাকিয়ে কুপির আলোয় যা দেখলো তাতে সে অবাক হয়ে গেল। কলতলাটা থেকে বেশ খানিকটা দূরে ওই রংচটা বাড়িটা, সেখানে কে যেন দাঁড়িয়ে কি একটা করছে। কুপির আলোয় ভালো দেখা যায় না, তবুও সে দেখার চেষ্টা করলো। শেষটায় গলা উঁচিয়ে সে জিজ্ঞাসা করলো, কে ওখানে? এবারেও উত্তর এলো না, শুধু গুনগুন আওয়াজটা থেমে গেল। অতদূর তার আওয়াজ পৌঁছতে পারে বেনি তা কখনোই ভাবেনি, কিন্তু সে এও জানতো মা বলেছিল রাতের কথা অনেক দূরে যায়, তাই হয়তো সে শুনতে পেয়ে জাগ গিয়ে বেনি আরও তীব্র কণ্ঠে আরেকবার বলল, কে কে ওখানে? এবার উত্তর এলো, কিন্তু তা মানুষের কণ্ঠ বলে মনে হলো না। একটু নাকি সুরে উত্তর ভেসে এলো, তুই কে এলো? আয় তোর সাথে একটু গল্প করি। তুমি? শাকচুন্নি রে, শাকচুন্নি। উত্তর শুনে বেনির হাত পা ঠান্ডা হয়ে গেল। সে আর কোনো কথা বলতে পারলো না। হাত থেকে ঠং কুয়োর দড়ি পড়ে গেল। সে শুনেছিল বটে এই বন বাদারে অশরীররা সব বাসা বেঁধে থাকে, কিন্তু এভাবে দেখা দেবে? থরির দেখা কোথায় শোনা যাবে তা সে ভাবতেই পারেনি। কুয়োর দড়ি ঠং করে পড়ে যাওয়ায় একটা জোরালো আওয়াজ হলো, আর সাথে সাথে একটা হাসি রোল উঠল বন বাদার ভেদ করে। বেনি জ্ঞান হারালো। জ্ঞান যখন ফিরল তখন সে নিজের ঘরে, চারপাশে কিছু উৎকণ্ঠিত মুখ। জ্ঞান ফিরতে শ্বশুরমশাই বললেন, কিরে মা, এখন কেমন বোধ হয়? ভালো। ভজুয়ার মা বলল, ভাবিজি ক্যা হুয়া থা? ও ও ওইখানে। কি? ওগো। এই বলে রমেশের দিকে তাকিয়ে ভ্যা করে বাচ্চা মেয়েদের মতো কেঁদে ফেললো বেনি। শাশুড়ি বিধুবালা বললে, মরণ, কি হয়েছে বলবে তো, কাঁদছে দেখো। এরপর বেনি সবটা খুলে বলল। তাতে শাশুড়ি মায়ের মুখ গম্ভীর হয়ে উঠল। বিড়বিড় করে কি একটা বলে তিনি ঘর থেকে চলে গেলেন। শ্বশুরমশাই বললেন, ভাগ্যিস তেমন বড় কিছু ঘটেনি। কিন্তু বাবা, ভূত নয়, ও ভূত নয় বলে শ্বশুরমশাইও বেরিয়ে গেলেন। রাতে রমেশ বলল, ও আমার বোন মাধু, তাহলে যে তামাশা, ওখানে থাকে না কেন? ওর স্বামী মারা যায় কলেরায়, তার 6 মাস পরে কোলের বাচ্চাটাও 3 দিনের জ্বরে শেষ। সবাই ওকে ডাইনি ঠাউরালো, তারপর শ্বশুরবাড়ি থেকে এখানে পাঠিয়ে দিল। আর তাছাড়াও বিধবা, ওর শুভ কাজে থাকতে নেই, মাছের ছোঁয়া খেতে নেই। তাই মা বললে, কি এই বাড়িতে ওর থাকা যাবে না? তা ওর ওখানে একা ভয় করে না? করে, কিন্তু নিয়মের বাইরে গিয়ে মা ওকে বাড়িতে আনবে না। নিয়ম? নিয়ম নয়, বলো গোঁড়ামি। বিদ্যাসাগর মশাই যদি এখন বেঁচে থাকতেন, কিন্তু আমার কথা এ বাড়িতে কেউ শোনে? বেশি বললেই তো মা বলবে বেশি বিদ্যে জাহির করতে এসো না। বিদ্যাসাগর? হ্যাঁ, কিন্তু সাবধান, তুমি এগুলো আবার মায়ের সামনে বলো না। 2 দিন পরে সকালবেলা শাশুড়ি মা বললেন, যাও তো আল্লাদিকে বলো পুকুর পাড় থেকে কটা কলমি শাক তুলে আনবে। আমি আনি মা? না না, তুমি না, ওকে বলো ওই আনবে। কিন্তু কৌতূহল বড় খারাপ জিনিস, মানুষের পিছু ছাড়ে না। পেছনের বাগানে সারি সারি গাছ, বেনির শ্বশুরমশাই অনেক যত্ন করে তা লাগিয়েছেন, কিন্তু বেনির ঘুরে দেখবার সুযোগ হয়নি কোনো দিন। তাই এই সুযোগ সে হাতছাড়া করতে চায় না। আল্লাদিকে খুঁজে না পেয়ে সে নিজেই চলে গেল খিড়কির পুকুরের দিকে। কত ফল ফুল সবজির গাছ এখানে। মাটিতে লঙ্কা গাছের সারি, আধা কাঁচা আধা পাকা সব লঙ্কা হয়ে আছে। একটু দূরেই লতানো সব পুঁই শাক, কুমড়ো শাক, আরো কত কি। বাগানের একপাশে সুপরি বাগানের সারি, আরেক পাশে করমচা, বেল, কলা, কামরাঙা, আমলকি ইত্যাদি ইত্যাদি। হঠাৎ দূরে একটা জামরুল গাছে একটা বউ কথা কও নজরে পড়ল বেনির। মা বলতো বউ কথা কও নাকি অতিথি নিয়ে আসে, আজকে আসবে কে জানে। যদি তার মা আসে, ভাবতে ভাবতে খুশিতে মনটা কেমন নেচে উঠল। খিড়কির পুকুরটা বেশ বড়, টলটলে জল, শান বাঁধানো ঘাট, যেন মনে হচ্ছে এখানেই সে বসে থাকে কিছুক্ষণ। পুকুরের ধারে কলমি শাকের যেন মেলা বসেছে। বেনি টুকটুক করে শাক তুলতে লাগলো। শ্বশুর বাড়িতে এসে সে পঞ্চব্যঞ্জন চোখে দেখেছে, না হলে তো কটা লাল শাক আর ভাতই বড় হয়েছে।
মাঝে মাঝে সে ভাবে কি ভাগ্য করে যে সে এ বাড়িতে এসেছে, তাই ঈশ্বরই বলতে পারবেন। এই 7-5 ভাবতে ভাবতে এই পেছন থেকে একটা গলা ভেসে এলো, সেদিন খুব ভয় পেয়ে গেছিলে না? চেয়ে দেখে মাধু পেছনে দাঁড়িয়ে হাসি মুখে। তাকে দেখে বেনি বলল, তাই একটু ক্ষমা করে দিও ভাই। তা কলমি তুলছ বুঝি? হ্যাঁ। মা এখানে আসতে দিল তোমায়? না মানে হ্যাঁ, কেন? ওমা, মাধবীলতার ছায়া মারানো যে এই বাড়িতে পাপ। মাধবীলতা, বেশ সুন্দর নাম তো। ওই আর কি, বাপে রেখেছিল। তাই পুকুরে মাছ আছে? হ্যাঁ আছে। আমি বড় মাছ ভালোবাসতুম কিনা, তাই দাদা কটা মাছ ছেড়েছিল। তা সে বহুকাল আগের কথা। ভালোবাসতে, এখন বাসো না? ওমা, এ মেয়ে বলে কি, আমি যে বিধবা গো। এসো না একদিন আমার ওখানে। আসবো। এখন আসি কেমন, নইলে মা আবার। এসো। নাম যেন কি বৌদিদির? বেনি, না মানে বিনোদিনী। মাধু আর বেনি ঠিক সমবয়সী না হলেও এই এত বড় বাড়িতে এতদিন পরে বেনি একটা বন্ধু পেয়ে মনে মনে একটু স্বস্তি পেল। মাধু আর বেনিতে চুপি চুপি সই পাতালো। তার একমাত্র সাক্ষী থাকলো জামরুল গাছে বসা থাকা ওই বউ কথা কওটি, আর কেউ না। দুপুরে যখন সব নিস্তব্ধ তখন সে চুপিসারে চলে যেত তার সেই সইটির কাছে। বসে বসে কত গল্প করত, দোলনায় দোল খেত, গুনগুন করে গান গাইতো। গাছের পাকা আতাগুলো পেরে আনতো বেনি। মাধু কেমন অবাক হয়ে বলে উঠত, বৌদিদি তুই গাছে উঠতে পারিস? কেন পারবো না, গাছে উঠতে পারি, মাছ ধরতে পারি, ঘুড়ি ওড়াতে পারি। ঘুড়িও? বেনি হেসে ফেলে। সে যে এককালে কি ডান পিঠে ছিল। সে যদি মাধু জানতো। হঠাৎ কোনো একদিন মাধু বলতো, বৌদিদি তোর ভয় করে না? ভয় কিসের? এই যে রোজ দুপুরে লুকিয়ে আসিস আমার কাছে, মা যদি কখনো জানতে পারে। বেনির ভয় ডর খুব একটা নেই, তবে শাশুড়ি মায়ের কথায় মুখ শুকিয়ে আসে তার। তবুও সে মুখে বলে, তবু আমি তো আসবই। কেন? কারণ তুই যে আমার বকুল ফুল। এভাবে ভালোই কাটছিল দিন। ইতিমধ্যে বেনি পোয়াতি হলো। এখন আর সেইভাবে পেছনের বাগানে আসা হয় না, দেখা হয় না সইয়ের সাথে। ভজু আর মা মাঝে মাঝে খবর এনে দেয় চুপি চুপি। তার বদলে বেনিকে দিতে হয় কিছু বকশিস। বকশিস আর কিছুই না, এই বাগানের কলাটা, মূলোটা, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ একদিন শাশুড়ি মা দেখতে পেয়ে প্রশ্ন করছিলেন, কি ব্যাপার, আঁচলের তলায় কি তোর? ভজু আর মা খানিকটা ভয় পেয়ে বলল, নেহি কিছু নেহি মাইজি। মা কিছু বলেননি, শুধু বলেছিলেন, এ বাড়িতে আমার নাকের তলা দিয়ে আজকাল অনেক কিছুই হয় দেখছি, এবার সেগুলি খতিয়ে দেখতে হয় দেখছি। আবার দৈবাত বেনি বলে, সইকে কতদিন দেখিনি, একটিবার যদি। ভজু আর মা মুখে আঙুল দিয়ে বলে, চুপ রহিয়ে ভাবিজি, कोई सुन लेगा, फिर राम जी की सुहागन हम कुछ नहीं कर पाएंगे। কিন্তু ভাগ্য কোথায় যাবে? কথায় বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। একদিন দুপুরবেলা যখন অনেক অনুরোধে মাধু এসেছিল তার ঘরে, সেদিন মা ঘুমাননি। তিনি ছাদে কাপড় আনতে গিয়েছিলেন। হঠাৎ বৌমার ঘরে কি মনে করে উকি দিয়ে রাগে অগ্নিশর্মা হয়ে যান। মাধু না? হ্যাঁ মাধুই তো। কি সর্বনাশ! তারপর তিনি মেয়ের চুলের মুঠি ধরে টানতে টানতে উঠোনে নিয়ে এলেন। বললেন, হতভাগী ডাইনি, কেন এসেছিস তুই এখানে? বৌদিদি না হয় জানে না, কিন্তু তুই তো জানিস কেন এসেছিস সর্বনাশী। ছাড়ো মা, লাগছে, লাগুক। স্বামী খেয়ে, কোলের বাচ্চা খেয়ে শান্তি হয়নি, আবার এসেছে এখানে বৌদিদির প্রতি সোহাগ দেখাতে। বেরিয়ে যা, আর কোনোদিন যদি। বেনি আর বাড়ির বাকি সদস্যরা ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছে। বেনি বললে, বকুল ফুলের কি দোষ মা? দোষ তোর অদৃষ্টের। সত্তর সত্তর সব সত্তর। আর তোমাকেও বলি, সই পাতানোর আর জায়গা পেলে না তুমি। তুমি কি জানো ওর ব্যাপারে? উনি আমায় সব বলেছেন। অপরাধ নেবেন না মা। আপনার এই অন্যায় জেদ। বাড়ির মেয়ে বাড়িতে থাকে না, এ কি কম দুঃখের কথা বলুন? কি যত বড় মুখ না তত বড় কথা? আমার অন্যায় জেদ? আজ যদি তোমায় আমি খরম পেটা। আচ্ছা সে না হয় আমায় মারবেন খুন, কিন্তু দয়া করে বকুল ফুলকে এ বাড়িতে থাকতে দিন। বকুল ফুল? সোহাগ দেখো। কিন্তু মেয়ের কষ্টে ভেতর ভেতর তো তুমিও পুড়ে যাও বিধু, বাবা তীব্র কণ্ঠে বললেন। তাতে শাশুড়ি মা খানিকটা নরম হয়ে বললেন, ও বেধবা মানুষ, তাতে হলো কি? সমাজ বলে তো একটা কথা আছে নাকি? এই বাড়িতে মাছের ছোঁয়া। আর তাছাড়া মঙ্গল অমঙ্গল বলে তো একটা কথা আছে নাকি? সব শুভ হবে মা। বকুল ফুল না হয় তেতলার কোণার ঘরে থাকবে। আমি আহ্লাদিকে বলে সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনি আর অমত করবেন না ওই বাড়িতে একা একা বকুল ফুলের থাকাটা। ওহ, কতদিন ধরে চলছে চোরাগোপ্তা। তাহলে সব তো ঠিক করেই রেখেছো মা, কেন আর ভনিতা করা? যা খুশি করো গিয়ে।
এই বলে তিনি চলে গেলেন। বেনি জানতো মা উপরে যতটা শক্ত ভেতরে ততটাই নরম। আসলে তিনিও চেয়েছিলেন মেয়ে চোখের সামনে রাখতে। শুধু সমাজের ভয়ই হোক আর অন্য কোনো কারণেই হোক, কোনোদিন তিনি মনের স্বাদ পূরণ করতে পারেননি। সে গেল অন্য কথা। এতক্ষণে শ্বশুরমশাই বেনির মাথায় হাত রেখে বললেন, তোমার শাশুড়ির জহুরির চোখ, পরখ করে আসল হিরেটিকে ঘরে এনেছেন। মানে মানে তুমি তো এবাড়ির আসল যৌতুক, বুঝলে না? বেনি অত শক্ত কথা বোঝে না। সে শুধু ফিক করে হেসে বলল, কিন্তু এতদিনে জানা গেল। কি? এই বাঙালের বুদ্ধি আছে। এমন করে কেটে গেল কয়েক বছর। এখন বেনি 2 সন্তানের মা, বড় মেয়ে রাজেশ্বরী আর ছোট ছেলেটির নাম বিশ্বেশ্বর। বেনির মা এসেছিলেন সেবার নরেন্দ্রর সাথে। যেবার খুকু হলো, বেনির সেদিন আনন্দের সীমা ছিল না। মনে আছে মাকে জড়িয়ে ধরে কেঁদেছিল অনেকক্ষণ। তারপর কেটেছে 10 বছর। এখন আর তারা পশ্চিমে থাকে না। ভাগ্যের ফেরে ফিরে আসতে হয়েছে কলকাতার বাড়িতে। শাশুড়ি মা গত হয়েছেন সেই যেবার ছোট ছেলেটি হলো, আর শ্বশুরমশাই তার 1 বছর পরেই। একে একে জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর বাড়ি ছেড়ে সব বাড়ি দিয়েছিলেন অন্য ঠিকানায়। বাড়ি একদম ফাঁকা। সংসারে লোকের অভাব দেখা দিতে শুরু করেছিল। মিনু চলে গেল পটনা, মাসি নিয়ে গেল। ননি ততদিনে মুক্তিযুদ্ধে যোগদান করেছে। বাড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বেনির এখনো কানে বাজে ননির কথাগুলো। বৌদিদি, আমার শরীরে এক স্বদেশী রক্ত বইছে, তাই মুক্তিযুদ্ধে যদি আমার শরীরের সব রক্ত ঝরে যায় তাতেও পরোয়া নেই। সেদিন বেনি দেওরের চোখে আগুন দেখেছিল। সাথে সাথে এক মুহূর্ত না ভেবে বেনি তার গা থেকে শাশুড়ি দেওয়া আশীর্বাদী গয়না খুলে ননির হাতে দিয়ে বলেছিল, এগুলো নাও, বিপদে আপদে কাজে লাগবে। আর আশীর্বাদ করি জয়ী হও, আর মনে রেখো তোমার বাড়ির দরজা তোমার জন্য সব সময় খোলা। তারপর আরো কয়েক বছর কেটে গেল। রমেশ গত হলো ম্যালেরিয়ায়। ননি আর ফিরে এলো না। রমেশ যেদিন মারা গেল সেদিন কি অসম্ভব বৃষ্টি। মনে পড়ে বেনি একা দাঁড়িয়ে উঠোনে, বৃষ্টির জলে তার সিঁদুর ধুয়ে যাচ্ছিল। শেষটায় তারা সব ছেড়ে কলকাতায় এলো। তারা বলতে সে আর 2 ছেলে মেয়ে। এখন পাঠকদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, মাধবীলতার কি হলো, সে কোথায় গেল? সেই প্রসঙ্গে বলি, যেদিন রমেশ গত হলো সেদিন মাধু বেনির হাত ধরে বলেছিল, বৌদিদি রে, আমি তোর সব সুখ খেয়ে নিলাম। মা ঠিকই বলতো আমি সর্বনাশী। বেনি তার মাথায় হাত রেখে সান্ত্বনার সুরে বলেছিল, তোর কোনো দোষ নেই ভাই, সবই আমার অদৃষ্ট। এরপর তারা যখন কলকাতায় এলো তখন বেনি হাজারবার মাধবীলতাকে তার সাথে যাওয়ার কথা বললেও সে রাজি হয়নি। বললে, আমার কাশি যাওয়াই ভালো, তুই আমার মাথা খা আর আমায় আটকাস নে। তারপর সে কাশিবাস করতে চলে গিয়েছিল মঠের কতগুলি প্রবীণার সাথে। যেদিন বেনি কলকাতার উদ্দেশ্যে রওনা হলো সেদিন ভজু আর মায়ের হাত ধরে খুব কেঁদেছিল। বলেছিল, শাশুড়ি বলেছিলেন সংসারটাকে বেঁধে রাখতে, পারলাম না শাশুড়ি মায়ের মান রাখতে। কলকাতা এসে তো অকুল পাথারে পড়েছিল। কি করবে কি না করবে কিছুই বুঝতে পারছিল না। হাতে যা সম্বল ছিল তাতে কয়েকদিন বড়জোর চলতে পারে। শ্বশুরমশাইয়ের একটা তেতলা ভিটে ছিল উত্তর কলকাতায়। সেখানে গিয়ে সে 2 ছেলে মেয়ে নিয়ে উঠল। মেয়ের বয়স তখন সবে 10 আর ছেলের 7। দীর্ঘকাল বাড়িতে কেউ ছিল না বলে বাড়ির এমন দশা হয়েছিল যে বাড়ি কম পোড়ো বাড়ি বেশি মনে হতো। চারিদিকে আগাছা জঙ্গলে ঢাকা, কুয়োর পাড়ে শ্যাওলা পড়া, দেওয়ালে পলেস্তারা খসে পড়েছে। ঘরের ভেতর মাকড়সার ঝুল ধুলো। ঘরের আসবাবপত্র বলতে তো একটি খাট, একটি পুরনো কালো কাঠের আলমারি আর একটি টি টেবিল। প্রথম দিকে বাড়ি পরিষ্কার করতেই তার সময় লাগলো বিস্তর। তবুও তা কতটা সে বাড়ি বাসযোগ্য হবে তা স্বয়ং ঈশ্বরও বলতে পারছিলেন না। এরপর শুরু হলো আরেক যুদ্ধ, জীবিকা অর্জনের যুদ্ধ, মুখে 2 ভাত জোটানোর যুদ্ধ। সেই যুদ্ধ করতে গিয়ে হোঁচট খেতে হয়েছে, জুটেছে লোকের গালমন্দ, তবুও হারেনি সে। একদিন মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সেলাই ফোড়াই সে ভালোই জানতো। নকশা কাটা রুমাল থেকে আরম্ভ করে উলের কাজ, আসন বোনা সবই মা শাশুড়ি মা এদের কাছ থেকে শিখছিল। টুকটুক করে সে সেলাই করতে শুরু করলো। প্রথম প্রতিবেশীদের থেকে বায়না পেত, তারপর ধীরে ধীরে উন্নতি হতে শুরু করলো। ছেলে মেয়েরা এখন পড়াশোনা করছে, 2 বেলা পেট ভরে খেতে পাচ্ছে। এটাই কত আনন্দের, কত সুখের। মাঝে একদিন হঠাৎ নরেনের সাথে দেখা হলো। প্রথমটায় বেনিকে নরেন ঠিক চিনতে পারেনি। নাচে নারী কথা, শীর্ণকায় চেহারা, গায়ের রং আরো কালো হয়ে গেছে, চোখে মুখে বয়সের ছাপ পড়ে যাচ্ছে। বেনি জিজ্ঞেস করলো, মায়ের কথা বলল। বহুকাল দেখাও হয়নি, চিঠিও পাইনি। নরেন বলল, মাঝে শরীর খুব খারাপ ছিল, তোমাকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু ততদিনে তুমি হয়তো কলকাতায় চলে এসেছিলে। মা শেষের দিকে তোমার কথা খুব বলতো। একটিবার বেনিকে যদি জড়িয়ে ধরতে পারতাম। তারপর কিছু বছর পরের কথা। একদিন সকালে সদর দরজার পাশে রাখা লাল রঙের চিঠির বাক্সটা খুলে খানিকটা অবাক হয়ে যায় সে। একটা চিঠি এসেছে। এখন খালি চোখে ভালো দেখতে পায় না।
বিনোদিনী চশমাটা চোখে দিয়ে চিঠির ওপরে নামটা পড়ল, আর সাথে সাথে চোখের কোণ চিকচিক করে উঠল। মা, কার চিঠি? বিশু কৌতূহলের বশে প্রশ্ন করল। বেনি বলল, নিজেই দেখো। মাধবীলতা দাসী। বিশু অবাক হয়ে চেয়ে রইল মায়ের দিকে। ইনি তোমার পিসিমা হন। কই, মনে নেই তো? মনে থাকবে কি রে, তুই তো তখন অনেক ছোট। আসেননি তো কোনো দিন। আসবে কি রে, উনি তো থাকেন কাশিতে। কাশিতে? কি লিখেছেন দেখো তো মা। হুম। তারপর চশমাটা চোখের চিঠিটা পড়তে লাগলেন। আদর ছিটিয়েছিল, তার গন্ধ লেগে আছে। প্রিয় বকুল ফুল, আশা করি ঈশ্বরের অসীম কৃপায় তোমরা সবাই কুশল মঙ্গলে রয়েছ। আমি এখানে কুশলে রয়েছি। অনেকদিন তোমার কোনো চিঠিপত্র পাইনি। আশা করি এখানকার ঠিকানা তোমার অবগত নেই, না হলে তুমি সইকে ভুলে যাবার মানুষ নও। সবশেষে লেখা, আগামী মাসের পূর্ণিমা তিথিতে আমি তোমার ওখানে আসব। অনেক কথা জমে আছে, দেখা হলে বলবো। ইতি, তোমার বকুল ফুল। কথা মতো মাধবীলতা এসেছিলেন, দিন কতক ওখানে কাটিয়েও গেলেন। যাবার বেলায় ছেলে মেয়ে দুটিকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলেন, বলে গেলেন, বড় হও, মানুষের মতো মানুষ হও। বিনোদিনী বললেন, থেকে যাও না বকুল ফুল আমার কাছে। আটকাস নে বৌদিদি, আটকাস নে আমায়। তুই জানিস কেন বলছি? বিনোদিনী আর আটকায়নি। মাধু চলে গেছিল দূরে, বহু দূরে। বিনোদিনী এখনো সকালের সময়ের সাথে দৌড়ায়, যেমনটা আগে দৌড়াতো। সকালে উঠে উঠোন ঝাড় দেওয়া, ঘর নিকানো, রান্না করা। বিনোদিনীর হাত যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। সে রান্নাঘরে ঢুকলেই সারা বাড়ি কেমন ফোড়নের গন্ধে ভরে যেত। রাস্তা দিয়ে পথ চলতি মানুষেরা সেই গন্ধে এক মুহূর্তের জন্য থেমে যেত। স্কুলের যাওয়া ছেলেদের দল পাঁচিলের ওপাশ থেকে বলতো, জেঠিমা, এই বুঝি ডালের সাম্বার দিলে? বা কখনো বলতো, আহা, আলুর দমের কি সুন্দর গন্ধ দেখেছিস? গন্ধে অর্ধেক খাওয়া হয়ে গেল। বিনোদিনী হেসে উঠতেন। গোয়ালা বউ মাঝে মাঝে বলতো, আহা মাইজি, ফোড়নের গন্ধে খিদে পেয়ে যাচ্ছে। বিনোদিনী হেসে তাকে বলতেন, একটু বসো মা, না হয় চারটি খেয়ে যেও। সেই কোন সকালে বেরিয়েছ? গোয়ালা বউ আপত্তি করে না। সে তৃপ্তি করে চারটি ভাত খেয়ে যায়, যেন অমৃত খাচ্ছে। আসলে বিনোদিনীর বাড়ি থেকে কেউ কোনোদিন কিছু না নিয়ে ফেরেনি। কখনো কোনো ভিখারি দুয়ারে এলেও বিনোদিনী তাকে অভুক্ত রাখেননি। এমনকি মানুষের হাতে সে তার বাগানের তরমুজ, বেল, মোচা এসব তুলে দিয়েছে বিনে পয়সায়। মাঝে মাঝে পাশের বাড়ির গিন্নি বলতো, সত্যি দিদি, তোমার বাড়িতে কিনা গাছ আছে বলো তো? কেউ বিশ্বাস করতে চাইবে এই কলকাতার বুকে এত সবুজও আছে? বিনোদিনী হাসেন। সত্যি তার শ্বশুরমশাই বড্ড গাছপ্রেমী মানুষ ছিলেন। কত গাছ লাগিয়ে গেছেন, তাদের দয়াই তো কোনো ক্রমে বেঁচে আছেন। হঠাৎ বিশুর গলায় ঘোর ভাঙল। ও মা, দেখবে এসো একটা পাখি। কি পাখি? ওই যে দেখো না। ও মা, এ তো বউ কথা কও। মায়ের কাছে শুনেছিলাম বউ কথা কও বাড়িতে অতিথি আসে। তাই? এমন সময় রাজির গলা শোনা গেল সদর দরজার সামনে থেকে। এই বারবেলায় এসেছো? এখন তো বৌদিদি। ও মা, কি বলে? কে বৌদিদি? কার সাথে কথা বলছিস রে রাজি? দেখো না মা, এই লোকটা কি বলছে। কি? বৌদিদি? বিনোদিনী অনেকক্ষণ ভালো করে চেয়ে দেখলো সেই লোকটার দিকে। ননি না? এ কি চেহারা হয়েছে! ননীগোপাল হেসে বলল, চিনতে পেরেছো বৌদিদি? ননি, তোমারে কি অবস্থা? গুলিটা ঠিক পায়ের মধ্যেখানে বিঁধেছিল, তাই পাটাই কেটে বাদ দিতে হয়েছিল। কিন্তু আমরা জিতেছি বৌদিদি, আমরা জিতেছি। এই প্রথম এতদিন পর বৌদিদি হাউ হাউ করে কাঁদলেন। বললেন, তোমার খোঁজ আমি পাইনি। আমার সোনার সংসার ভেসে গেল। আমি বেঁধে রাখতে পারলাম না। এসো ননি, এসো। তোমাকে আর আমরা কোথাও যেতে দেব না। ভাদ্র মাস, মাঠে মাঠে আমন ধানের মেলা। বুনো ধুধুলের হলুদ ফুল ফুটে আছে ঝোপে ঝোপে। একটা পেঁপে গাছে একটা ফিঙে অনবরত শীষ দিয়ে যাচ্ছে। মাদার গাছের তলাটা দিনের বেলাতেও কেমন অন্ধকার। বিনোদিনী হেঁটে চলেছেন একা। হঠাৎ পাশ দিয়ে একটা গরুর গাড়ি ধুলো উড়িয়ে চলে গেল। এখানে মাটির একটা আলাদা ঘ্রাণ আছে। বিনোদিনী প্রাণ ভরে শ্বাস নিলেন। খানিকটা দূর দিয়ে থমকে দাঁড়ালেন। একটা গাছে কত চালতা। হঠাৎ কি একটা ঝোপের আড়ালে চলে গেল। চেয়ে দেখলেন একটা কাঠবিড়ালি। আবার কিছুটা গিয়ে এক জায়গায় দেখলেন তার চেনা চণ্ডী মণ্ডপ। পাশে একটা আমলকি গাছে একটা দোলনা ঝুলছে, আর তাতে দুটো অল্প বয়সী মেয়ে দোল খাচ্ছে। কে ওরা? ওকে দেখা মাত্র তারা খিলখিলিয়ে হেসে উঠল। এমন সময় মেয়ের ডাকে বিনোদিনীর ঘুম ভাঙল। চোখ ভিজে গেছে জলে। স্বপ্ন দেখছিলে মা?
এমন স্বপ্ন সে এখন প্রায়শই দেখে, কিন্তু আজকের স্বপ্নটা নিছকই স্বপ্ন নয়, তার আর বকুল ফুলের স্মৃতি। তাই ঘুম থেকে উঠেই তার চোখ ভিজে গিয়েছে জলে। সেদিনের পর থেকে মন কেমন উদাস হয়ে গেছিল বিনোদিনীর। দুপুরেরও চশমাটা চোখে এঁটে দু কলম লিখতে ভুলতো না তার বকুল ফুলকে, কিন্তু চিঠির উত্তর কখনো আসেনি। সেবার মিনুকে লেখা চিঠিটা তো ফিরে এসেছিল বৌদিদির কাছে। সেই ঠিকানায় নাকি ওই নামে কেউ থাকে না। আর অন্যদিকে তার লেখা প্রত্যেকটা চিঠি কাশি পৌঁছেছিল ঠিকই, কিন্তু উত্তর দেবার সাহস ছিল না। মনে কেমন আশঙ্কা ছিল। মনে আছে বিনোদিনী তার শেষ চিঠিতে লিখেছিল, বকুল ফুল, আমার আর হারানোর কিছু নেই, তুই ফিরে আয়, একটিবার ফিরে আয়। কিন্তু ফিরে যেতে পারিনি। ওই যে বললাম, আমার সাহসে কুলোয়নি। দূর থেকে শুধু বলেছিলাম, সুখে থাক বকুল ফুল, বেঁধে রাখ ঘর সংসার। ডায়েরি লাস্ট পাতাটা পড়ে মন ভার হয়ে গেল অর্ণবের। হাতের মধ্যে ধরে রাখা ময়ূরকণ্ঠী রঙের ডায়েরিটার ওপরে বড় বড় অক্ষরে সুন্দর করে লেখা, বকুল ফুল, তোমার জন্য। ডায়েরিটা তার ফুল ঠাম্মার লেখা, তার বৌদিদির উদ্দেশ্যে। তার বৌদিদি গত হয়েছেন বেশ অনেক বছর হলো, কিন্তু তার স্মৃতি এখনো অমলিন। ডায়েরির প্রত্যেকটি পাতা তার সাক্ষী। হঠাৎ একটা কাঁপা কাঁপা গলার স্বরে ঘোর কাটল অর্ণবের, দাদু ভাই। সাথে সাথে ডায়েরিটা বালিশের তলায় লুকিয়ে ফেলে অর্ণব, পাছে ফুল ঠাম্মা তার এই অমূল্য যৌতুকটিকে তার হাতে দেখে অভিমান করে। এই নাও দাদু ভাই, আমলকির মোরব্বা, চেখে দেখো তো কেমন হয়েছে। মোরব্বা? হ্যাঁ, তুমি তো ভালোবাসো, তোমার ঠাম্মা আজ বেঁচে থাকলে। আচ্ছা ফুল ঠাম্মা, তোমার নিজের বাড়িতে যেতে ইচ্ছে করে না, যেখানে তুমি ছোট থেকে বড় হয়েছিলে? ঠাকুমা কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। দেখতে পেলাম তার চোখ জলে ভরে এলো। বললেন, মাটির টান, সে যে বড় টান। যাবে? কাশী বিশ্বনাথে চাইলে অবশ্যই যাব। তারপর কেটে গেছে অনেক বছর। এখন 2026। ফুল ঠাম্মা ইহলোক ছেড়ে চলে যাবার পর তার সেই যৌতুকটি এখনো পর্যন্ত আমার কাছেই আছে। এখনো ডায়েরিটাতে লেগে আছে সেই মাটির ঘ্রাণ, বুনো ফুলের গন্ধ, আর কিছু স্মৃতি। এখনো স্মৃতির ক্যানভাসে কান পাতলে শোনা যায়, এই যে হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর দোহে, এ জীবনের যে কটা দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর প্লিজ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি একটু প্রেস করে দেবেন, যাতে যখনই আমি গল্প আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।